পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। গত ভিডিওতে তোমাদের দেখিয়েছি প্রথম অধ্যায়ের 1 ও 2। আজকে আমরা 3 ও 4 সমাধান করার চেষ্টা করব। 3 নাম্বার আমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তোমরা একটু খেয়াল করো। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হচ্ছে, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান করব এবং বর্ণনামূলক প্রশ্নগুলোর সমাধান করব। ওকে, তো আমি ভিডিওতে তোমাদেরকে বলে রাখি, তোমরা ইউটিউবে যে ভিডিওগুলো পাওয়া যায় দেখে দেখে কিন্তু সবার প্রশ্নের উত্তর এক করলে চলবে না, ঠিক আছে? আমাদের একটু ব্যতিক্রম প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। ওকে, তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই উত্তর সলভ পাওয়ার পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ওকে, তো আমরা মেইন টপিকসে চলে যাই। তো দেখো, আমরা প্রথমে 3 নাম্বার সমাধান করব সংক্ষিপ্ত প্রশ্নগুলো। তো এটা স্কিপ করে আমরা অ্যান্সারে চলে যাই। তো দেখো, আমাদের প্রথম যে প্রশ্নটা দেওয়া ছিল সেটা হচ্ছে যে জীবের আবাসস্থল বলতে কি বোঝায়। আমি কিন্তু উত্তরটা তোমাদের দিয়ে দিয়েছি, অর্থাৎ জীব প্রকৃতির যে বিশেষ জায়গায় বাস করে এবং সেখান থেকে তার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাবার, পানি ও আশ্রয় পায়, তাকে ওই জীবের আবাসস্থল বলে। যেমন মাছের আবাসস্থল হলো পানি। আশা করি তোমরা 1 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেছো। ওকে, এবার আমরা 2 নম্বর প্রশ্নটা সমাধান করার ট্রাই করব। এখানে বলা হয়েছিল যে স্বাদু পানির পরিবেশে কী কী ধরনের প্রাণী ও উদ্ভিদ থাকে। ওকে, এটা মূলত বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে। তো আমি এখানে 2টা আলাদা আলাদা করে অ্যান্সারটা দেওয়ার ট্রাই করেছি। তোমরা যদি একটু দেখো তাহলে বুঝতে পারবা। দেখো, উদ্ভিদের ক্ষেত্রে, অর্থাৎ আমি যদি একটু বলি যে স্বাদু পানির পরিবেশে যেমন পুকুর, নদী, খাল, এগুলোকে মূলত হচ্ছে মিঠা পানি বা স্বাদু পানি বলা হয়। নানা ধরনের জীব থাকে, তার মধ্যে উদ্ভিদের ক্ষেত্রে যেগুলো থাকবে শাপলা, কচুরিপানা, কলমি শাক। ওকে, এবার প্রাণীর মধ্যে যেগুলো থাকবে সেগুলো হলো, আমি বলে দিচ্ছি, রুই, কাতলা, পাঙ্গাস মাছ, ব্যাঙ, কচ্ছপ এবং বিভিন্ন জলজ পতঙ্গ। ঠিক আছে, তো আশা করি তোমরা 2টা প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এবার 3 নাম্বার যে প্রশ্নটা তোমাদের দেওয়া ছিল সংক্ষিপ্ত, এখানে বলা হয়েছিল যে জলজ প্রাণীতে কী ধরনের অভিযোজন ঘটে। ওকে, এটাও আমি মূলত হচ্ছে তোমাদের বই থেকে সংগ্রহ করেছি। দেখো, সুন্দর করে আমি এটা সলভ করে দিয়েছি। যে দেখো, জলজ প্রাণীতে টিকে থাকার জন্য বিশেষ বৈশিষ্ট্য ধারণ করে। যেমন দেখো, মাছ ফুলকার সাহায্যে পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে। 2 নাম্বার তোমরা দিবা যে সাঁতার কাটার জন্য এদের পাখনা থাকে। 3 নাম্বার তোমরা যেটা দিবা সেটা হচ্ছে শরীরের গঠন সাধারণত নৌকার মতো হয়, যা পানিতে চলাচলে সাহায্য করে। আশা করি আমি তোমাকে অভিযোজন এটাই একটু বলে দেই, অর্থাৎ একটা প্রাণী পরিবেশে বেঁচে থাকার জন্য যে সংগ্রাম করে বেঁচে থাকে, এটাই মূলত হচ্ছে অভিযোজন। আশা করি তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর পেয়েছো। ওকে, এবার আমরা আলোচনা করব আমাদের বই থেকে দেখতে পাচ্ছ এই যে বর্ণনামূলক প্রশ্নগুলো কিভাবে সলভ করব, এগুলোর প্রত্যেকটা উত্তর আমি তোমাদের পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা চলে যাই উত্তরপত্রে। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে তোমার, দেখো এখানে বলা হয়েছে স্থলজ উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি কি। স্থলজ বলতে তোমরা সবাই অবগত আছো, অর্থাৎ পানির উপরে বা ডাঙায় বা মাটিতে যে প্রাণী এবং উদ্ভিদগুলো বসবাস করে এদের বৈশিষ্ট্যগুলো আমাদের লিখতে হবে। ওকে, তো চলো আমরা পর্যায়ক্রমে এগুলো দেখে নেই। তো প্রথমে আমি দিয়েছি স্থলজ উদ্ভিদ, এদের শিকড় মাটির গভীরে যায় পানি সংগ্রহের জন্য, মানে পানি সংগ্রহ করার জন্য এই ধরনের উদ্ভিদের মূলগুলো একদম গভীরে যায়। কাণ্ড শক্ত হয় যাতে বাতাসের ঝাপটা সইতে পারে, যেমন আম গাছ এবং কাঁঠাল গাছ ইত্যাদি। এটা ছিল স্থলজ উদ্ভিদ, এটা কিন্তু বৈশিষ্ট্য। ওকে, এগুলো তোমরা পয়েন্ট আকারে লিখতে পারবা। তারপরে দেখো, এবার আমরা স্থলজ প্রাণী সম্পর্কে যদি একটু তোমাদের বলি, এদের অধিকাংশের হাঁটা চলার জন্য পা থাকে এবং শ্বাস নেওয়ার জন্য ফুসফুস থাকে। মেরু অঞ্চলের প্রাণীদের যেমন মেরু ভালুক, মানে এখানে বলে দিয়েছে যে মেরু অঞ্চলে যে প্রাণীটা থাকে সেটা হচ্ছে শ্বেত ভাল্লুক। ওকে, চামড়া পুরু হবে এবং গায়ে ঘন পশম থাকে যা তাদের ঠান্ডা থেকে রক্ষা করে। এই যে চর্বি স্তর ছিল, গায়ে লোম থাকে, এটাই মূলত এখানে বলা হয়েছে। আশা করি তোমরা 1 নম্বর প্রশ্নের উত্তরটা বা ক নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এবার 2 নম্বর যে প্রশ্নটা বলা হয়েছে একটু দেখো, যে জলজ পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে হবে। ওকে, এবার পানিতে যে উদ্ভিদ বা প্রাণীগুলো থাকে এদের বৈশিষ্ট্য আমাদের লিখতে হবে। চলো এটা আমরা সমাধান করে ফেলি। তাহলে প্রথমে দেখো, জলজ উদ্ভিদের ক্ষেত্রে এদের কাণ্ড ও পাতা অনেক সময় নরম ও নমনীয় হয় যাতে পানির স্রোতে ভেঙে না যায়। ওকে, কিছু উদ্ভিদের পাতা ও কাণ্ডে বায়ুকুঠুরি থাকে, তাদের পানিতে ভাসতে সাহায্য করে, যেমন কুচুরিপানা। আমরা বইয়ে তোমাদের পড়িয়েছিলাম যে কোনো একটা জলজ উদ্ভিদ যেমন কুচুরিপানা বায়ুকুঠুরির সাহায্যে কিন্তু পানিতে ভেসে থাকে। ওকে, এটা ছিল আমাদের উদ্ভিদের ক্ষেত্রে। এবার চলো, এবার আমরা জলজ প্রাণী অর্থাৎ
পানিতে যে প্রাণীগুলো থাকে এর বৈশিষ্ট্যগুলো কী কী হতে পারে, যেমন এদের প্রধান বৈশিষ্ট্য হলো ফুলকার সাহায্যে শ্বাস নেওয়া, অর্থাৎ মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। ব্যাঙের মতো কিছু প্রাণী আবার ভেজা চামড়া দিয়েও শ্বাস নিতে পারে। আশা করি তোমরা বর্ণনামূলক প্রশ্নের খ নম্বর উত্তর পেয়ে গেছো। এবার আমরা চলে যাই হচ্ছে তোমাদের 3 নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে দেখো। আগে আমরা প্রশ্নটা তোমাদের বলি। এখানে বলা হয়েছে সামুদ্রিক পরিবেশের প্রাণীদের অভিযোজনের ক্ষেত্রগুলো কি কি। ওকে, এবার সমুদ্রে অর্থাৎ লোনা পানিতে যে উদ্ভিদ ও প্রাণীগুলো থাকে অভিযোজনের ক্ষেত্রগুলো কি কি এটা আমরা আলোচনা করব। ওকে, সমুদ্রে লোনা পানিতে বিশাল গভীরতায় টিকে থাকার জন্য প্রাণীরা বিশেষ অভিযোজিত হয়। যেমন 1 নাম্বার দেখো, লবণাক্ততা সহ করা, অর্থাৎ তোমার এই লবণাক্ত পানিতে সমুদ্রের পানিতে যে মাছগুলো বা উদ্ভিদগুলো থাকবে অবশ্যই যেন লবণাক্ততা সহ্য করতে পারে, যেন মারা না যায়। ওকে, দেখো সামুদ্রিক মাছের শরীর এমনভাবে গঠিত যে তারা অতিরিক্ত লবণ সহ করতে পারে এবং শরীর থেকে তা বের করে দিতে পারে। এটা 1 নম্বর। 2 নম্বর দিবা শ্বাসকার্য। তিমি ও ডলফিনের মতো স্তন্যপায়ী প্রাণীরা ফুসফুস দিয়ে শ্বাস নেয় এবং তারা কিছুক্ষণ পরপর পানির উপরে ভেসে ওঠে। তারপরে তোমার 3 নম্বর তোমরা দিবা যে ফ্লিপার, সামুদ্রিক কচ্ছপ ও সিল মাছের হাত পা অনেকটা কি বলছে বৈঠার মতো হয়, যা তাদের সমুদ্রে দ্রুত সাঁতার কাটতে সহায়তা করে। 4 নম্বর তোমরা দিবা যে অনেক সামুদ্রিক প্রাণী শিকারীর হাত থেকে বাঁচতে নিজের শরীরের সমুদ্রের তলদেশের মতো পরিবর্তন করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছো। তোমরা নিয়মিত সকল ধরনের প্রশ্ন এবং ছক সমাধানের জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।